নির্বাচন হবে নাকি? আমরা ওগুলো জানি কম, কবে নির্বাচন হবে আর কবে হবে না। ভোট নির্বাচন তো আর নেই, তারপর আর খবর নাই। স্টার নিউজ এখন স্টার নিউজ এখন 26-এর নির্বাচন করতে চলে আসছে নীলফামারীতে, বাংলাদেশের উত্তরের একটি জেলা। এই জেলার 6টি উপজেলা এবং মোট সংসদীয় আসন 4টি। আমরা আজকে কথা বলবো এই জেলার, এত সুন্দর জেলা, নীল চাষ দিয়ে যেই জেলার পরিচয়, যে জেলার নামকরণ, যেই জেলা তিস্তা পাড়ের, যেই জেলা এত সুন্দর এত সবুজ, সেই জেলার বেশ কিছু সমস্যা নিয়ে এখানকার মানুষের অভিযোগ আছে। যেই মাত্রায় উন্নয়ন হবার কথা ছিল হয়নি, যেই টাইপের জিনিস এখানে দরকার ছিল সব আসেনি, কাঙ্ক্ষিত সেই জায়গাটায় পৌঁছায়নি। আমরা নানা বিষয় সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা যাদেরকে আজকে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছি তাদের কাছ থেকে উত্তর জানবো। আমি তাদেরকে পরিচয় করা দেওয়ার আগে এই জেলার সার্বিক এক চিত্র নিয়ে আমাদেরকে রিপোর্ট আছে, আমরা দেখে আসতে চাই। ইট পাথরের শহর ছেড়ে নীলের দেশে ছুটছে ট্রেন, পথে পথে অপরূপ সৌন্দর্য। পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় রেলওয়ে ওয়ার্কশপ এই জেলাতেই, পরিচিত রেলের বাড়ি হিসেবে। এই নীলের দেশ নীলফামারী, ব্রিটিশ শাসনামলে নীলকরদের কারণে এই নামেই জেলার পরিচিতি। রংপুর বিভাগের বিমানবন্দর নীলফামারীতেই, দেশের একমাত্র কৃষিভিত্তিক এবং 7ম বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এই জেলাতেই। তিস্তা সেচ প্রকল্প, চিলাহাটি স্থলবন্দর নিয়েও সমৃদ্ধ। প্রায় 21 লাখ মানুষের জেলাটিতে সংসদীয় আসন 4টি। ডোমার ও ডিমলা নিয়ে নীলফামারী 1 আসনে ভোটের লড়াইয়ে আছে বৈচিত্র্য। সদর উপজেলা নিয়ে নীলফামারী 2 আর জলঢাকা নিয়ে গঠিত নীলফামারী 3 আসন। নীলফামারীর 4 আসনটি সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। বর্ষায় তিস্তার ভাঙন আর শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার এখানকার নির্মম বাস্তবতা। রয়েছে আরও নানা সমস্যা। দীর্ঘ সময় ধরে এখানে চিকিৎসা ব্যবস্থার অবস্থা খুবই দুর্বিষহ। শিক্ষার গুণগত মান অনেক নিচে পড়ে গেছে। চিলাহাটির যে আমাদের পয়েন্টটা আছে, এই পয়েন্টটাও যদি চালু করে দেওয়া যায়, প্রতিবেশী দেশের সাথে আমাদের একটা কানেক্টিভিটি বাড়বে। সুন্দর একটা অটো স্ট্যান্ড তৈরি করুক এবং রাস্তা প্রশস্ত করুক, সৈয়দপুরকে যানজট মুক্ত করা হোক। ব্যবসা বাণিজ্যের প্রসারে নীলফামারীতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ জেলার মানুষের। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। আমরা শুরুতেই পরিচয় করে দিই যাদেরকে গেস্ট হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক ডানে রয়েছেন জনাব AHM সাইফুল্লাহ রুবেল, তিনি সদস্য সচিব জেলা বিএনপি নীলফামারী। আমার ঠিক বাম পাশে রয়েছেন জনাব আল ফারুক আব্দুল লতিফ, তিনি সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা। ডান পাশে রয়েছেন জনাব মোহাম্মদ ইয়াসিন আলী, তিনি সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা। এবং একদম বাম পাশে রয়েছেন জনাব আবু সাইদ লিওন, তিনি যুগ্ম মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি NCP কেন্দ্রীয় কমিটি। আপনাদের 4 জনকেই অসংখ্য ধন্যবাদ এই সময়টা বের করার জন্য। নীলফামারী নিয়ে কথা বলতে সবার আগে যে প্রশ্নগুলো, মিডিয়াতে যখন কাজ করি আমরা যখন দেখি যে এই এলাকার যেই সব মানুষ চরাঞ্চলের বাসিন্দা, তিস্তা পাড়ের বাসিন্দা, তিস্তার নাম শুনলে নীলফামারীর কয়েকটা ইউনিয়নের কথা আমাদের মাথায় কাজ করে। সবার আগে এই প্রশ্নটা করতে চাই, স্বাধীনতা পরবর্তী সময় রাজনৈতিক দল, বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, আপনাকে দিয়ে প্রশ্নটি শুরু করি, তিস্তা পাড়ের মানুষের জন্য কি করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ স্টার নিউজকে। আসলে আপনি আমাকে যথার্থই প্রশ্নটা করেছেন, আমি খুশি হয়েছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের উত্তর অঞ্চলের কথা চিন্তা করে সর্বপ্রথম তিস্তা অঞ্চলের আশেপাশের জন্য না, আমরা উত্তর অঞ্চল ছিল মঙ্গাপীড়িত অঞ্চল, এই মঙ্গাপীড়িত অঞ্চলের জন্য আমাদের দলের যে প্রবক্তা, যে দল সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু আমাদের এই উত্তর অঞ্চলের কথা চিন্তা করে খাল কাটা কর্মসূচি, আপনারা সারা বাংলাদেশ আপনারা জানেন যে আমরা কিন্তু খাল কাটা কর্মসূচি উনি এনেছেন আমাদের উত্তর অঞ্চলকে খাদ্য মুক্তি দেওয়ার জন্য। এই মুক্তির সনদ হিসাবে প্রথম খাল কাটা কর্মসূচি ওনার মাধ্যমে আমাদের উত্তর অঞ্চলে এসেছে। বিগত কয়েক মাস ধরে আমরা একটা আন্দোলনের মধ্যে জড়িত, সে আন্দোলন হলো তিস্তা বাঁচাও দেশ বাঁচাও। আমরা মানুষ বাঁচাতে চাই, দেশ বাঁচাতে চাই, তিস্তাকে বাঁচাতে চাই, এটা নিয়ে কিন্তু আমরা আন্দোলন করছি। আমরা কয়েক মাস ধরে আমরা তিস্তা নদীর অববাহিকায় আমরা ছিলাম, আমরা ধর্মঘট করেছি, ওখানে ছিলাম এবং আমরা জানান দিচ্ছি যে আমরা
তিস্তা নদীর পাড়ে যে ব্যক্তিরা আছেন তাদের সাথে বাংলাদেশ আছে। আমরা বাংলাদেশের লোক হিসেবে, উত্তরাঞ্চলের লোক হিসেবে, নীলফামারী জেলার লোক হিসেবে আমরা তাদের সাথেই আছি। জামায়াতে ইসলামী, আপনাদের কাছেও ঠিক একই প্রশ্ন যে আপনারা আসলে তিস্তা পাড়ের যে মানুষের কথা বললাম আমরা, একটা নদী কিভাবে একটা অঞ্চলের দুঃখ হয়ে ওঠে, পাশে আর এক দেশ তারা এই নদীর পানি এমনভাবে নিয়ে নেয় যে সময় পানি ছাড়ার দরকার সেই সময় তাদের প্রয়োজনে তারা আটকে রাখে এবং এখানকার মানুষ মরে, তারা পায় না, তারা সব দিক থেকে ভুক্তভোগী। অন্যদিকে যখন পানির দরকার হয় না তখন পানি ছেড়ে তারা এদেরকে ডুবাই দেয়। সেই ক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামী এখন পর্যন্ত আপনাদের ভূমিকা কি আমাদের সামনে একটু বলবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম এবং আদাব। আমরা জানি যে বাংলাদেশের উজানে বেশ কয়েকটি নদী রয়েছে। প্রত্যেকটি নদীর উজানে ভারত সরকার বাঁধ নির্মাণ করে প্রয়োজনের সময় তারা পানি স্টোর করে এবং যখন প্রয়োজন থাকে না সে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের জন্য উভয় মৌসুমে একটি বিপদ তৈরি করে রেখেছে। এই বিপদ বাংলাদেশের জন্ম থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে তাদের ভোগান্তির চরম সীমায় পৌঁছে দিয়েছে। নীলফামারী জেলার ডিমলা এবং জলঢাকা উপজেলা, এই দুইটি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন তিস্তা নদীর পাড়ে এবং প্রত্যেক বছর তিস্তা নদীর ভাঙনের কারণে সেখানকার প্রায় 20,000 মানুষকে বাড়িঘর ছাড়া হতে হয়। তাদের পুনর্বাসনের জন্য যথাযথভাবে সরকারি কোনো প্রচেষ্টা, স্থায়ী কোনো প্রচেষ্টা এখনও পর্যন্ত পরিলক্ষিত হয়নি। আমরা এই তিস্তা নদীর পাড়ের যে বাসিন্দা রয়েছেন তাদের শুধুমাত্র পুনর্বাসনের ক্ষেত্রে যেটা আমরা বলতে চাই সেটা হলো যে এখানে যে বাঁধটা রয়েছে সে বাঁধটা অস্থায়ী ভিত্তিতে না রেখে এটার স্থায়ী রূপ দেওয়া দরকার এবং এই স্থায়ী রূপ দেওয়া বাঁধ সহ নদীতে নদী শাসন করে, নদীর গভীরতা বৃদ্ধি করে বাঁধটার মাধ্যমে এবং নদী শাসনের মাধ্যমে তিস্তা নদীকে যথাযথভাবে প্রবাহিত করার মাধ্যমে নীলফামারী জেলাবাসীকে বাঁচাতে চাই। তিস্তা নদী বাঁচানোর জন্য, তিস্তা নদীতে নাব্যতা বহাল রাখার জন্য জামায়াত ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছে। স্থানীয়ভাবে জেলায় আমরা এই প্রসঙ্গে জেলা প্রশাসনের সাথে এবং জেলা পুলিশ প্রশাসনের সাথে আমরা একাধিকবার বসেছি, তাদের সাথে কথা বলেছি। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তাদের মাধ্যমে সরকারের কাছে আমরা জানানোর ব্যবস্থা করেছি। আপনাদেরকে বলা হয় যে এই সরকারে আপনাদের প্রভাব আছে, প্রতিনিধি আছে, এখানে যারা আছেন সবাই মোটামুটি সবাই এই সরকারের একটা অংশ বলা যায়, সবারই প্রতিনিধি মোটামুটি আছে বলে অনেকেই বলেন এবং আপনাদের কথা বলেন জামায়াত ইসলামী সেখানে পাওয়ারফুল একটা জায়গায় অবস্থান করছে এই সময়। তো এই সময় এসে যেহেতু আপনি এই এলাকার প্রতিনিধিত্ব করতে চান, করবেন এবং আপনাদের কর্মসূচির কথা বললেন, সেই ক্ষেত্রে কার্যক্রমটা একটু কম মনে হয় কিনা? প্রথমত যেটা কথা সেটা হচ্ছে জামায়াত ইসলামীকে পাওয়ারের অংশ মনে করার কোনো যৌক্তিকতা নাই। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে এবং সকল দলের মতামতের ভিত্তিতে অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এই সরকার গঠন করা হয়েছে। সুতরাং জামায়াত ইসলামী পাওয়ারে আছে এরকম কোনো কথা বলার কোনো যৌক্তিকতা নেই। আর জাতীয় কোনো ইস্যুতে আমরা আসলে কোনো বক্তব্য রাখার ব্যাপারে আমরা বিরত থাকব, জাতীয় নেতৃবৃন্দ বলবেন। আচ্ছা, আমরা এনসিপির যিনি প্রতিনিধি তার কাছ থেকে একটু শুনি একই প্রসঙ্গ, তার কাছে যদি একটু মাইকটা দেন, একই প্রসঙ্গে যে আপনি একটু বলবেন যে এই এলাকার বিশেষ করে ডিমলা এবং জলঢাকার মানুষের, বিশেষ করে এই 10টা ইউনিয়নের মানুষের 3 লাখের মতো মানুষ, তাদের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেন, তাদের শিক্ষা বলেন, সব দিক থেকে তারা বঞ্চিত এবং রাজনৈতিক দল যারা পাওয়ারে ছিলেন অথবা বিরোধী দলে ছিলেন অথবা বড় সমর্থন আছে তাদের সেইভাবে ওইখানে কোনো কার্যক্রম নাই। এই অভিযোগ কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? ধন্যবাদ স্টার নিউজকে, সেই সাথে যারা অডিয়েন্স রয়েছে আমাদের নীলফামারীবাসী সকলকে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষে শুভেচ্ছা। প্রথমেই আমি বলি আমাদের যে রাজনৈতিক কালচার ছিল সেই কালচারটা হচ্ছে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা। তা আমরা নতুন রাজনৈতিক দল গঠন তরুণরা করেছে যে এই প্রতিশ্রুতিকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাস্তবায়ন করার জন্য আমরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছি। প্রথমেই তিস্তা প্রসঙ্গে বলবো, যখন আমরা কোনো রাজনৈতিক দলে ছিলাম না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রায় 11 কোটি টাকা ফেনীর বন্যার জন্য উত্তোলন করেছিল। সেখানকার একজন আমি সদস্য ছিলাম। ফেনীর বন্যা শেষ হওয়ার সাথে সাথে আকস্মিক আমাদের তিস্তা দিয়ে ভয়াবহ একটা বন্যা হয়। সে সময় আমাদের বিশেষ করে ডিমলা এবং জলঢাকার কয়েকটি উপজেলা, সেই সাথে কুড়িগ্রাম, লালমনিরহাট অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো আমি নিজে উদ্যোগ নিয়ে আমাদের যারা বৈষম্য বিরোধী ছিল সার্জিজ আলম, আক্তার হোসেনের সঙ্গে কথা বলে আমাদের যে অবশিষ্ট ফেনীতে দেওয়ার পর টাকা ছিল
তৎক্ষণাৎ আমি সিদ্ধান্ত নেই যে হচ্ছে আমাদের উত্তরবঙ্গে টাকা দেয়া অথবা কোনো উপঢৌকন ত্রাণ পাঠানো জরুরি। আমরা নিজের উদ্যোগে প্রায় 2 কোটি টাকা ত্রাণ কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর এবং নীলফামারীর জন্য বরাদ্দ করি। সেই সুবাদে আমি আমাদের তৎকালীন সময় যারা ছাত্রনেতা ছিল আমাদের নীলফামারী জেলার, তাদেরকে আমি আমাদের 40 লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়ার পরেই তাদের খোঁজখবর নিতে পাঠাই যে হচ্ছে তিস্তা পাড়ের মানুষ কি চায়। আমরা ত্রাণ দেওয়ার জন্য তাদের খোঁজখবর নিতে গিয়েছি, আমাদের ডিমলা এবং জলঢাকার মানুষ বলে দিছে আমরা কোনো ত্রাণ চাই না। এটা কি অন্য রাজনৈতিক দল করে নাই? না, আমি তৎকালীন কথা বলতেছি, আমাদের গত বন্যার সময়ে যেটা, জি, যখন তারা বলছে ত্রাণ চাই না, আমাদের টাকার একটা ত্রাণও তারা গ্রহণ করেনি। কারণ আমরা বুঝছি যে নীলফামারী মানুষ একটু হলেও সচেতন এবং তাদের ত্রাণ নেওয়ার মতো অবস্থা তৈরি হয় না, তাদের দরকার দীর্ঘমেয়াদী বাঁধ। যদি বাঁধ আমরা দিতে পারি তাহলে হচ্ছে এটা সমাধান হবে। এরপর যখন আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যিনি উপদেষ্টা রয়েছেন পানি এবং হচ্ছে পরিবেশের যিনি উপদেষ্টা, তার সঙ্গে আমি এবং আমাদের উত্তরবঙ্গের নেতৃবৃন্দ বসে আমরা ওনাকে সেখানেই প্রতিশ্রুতি নেই যে আমাদের উত্তরবঙ্গে তিস্তা পাড়ে বাঁধ দিতে হবে, বাঁধ দেওয়ার জন্য প্রাথমিকভাবে যা করা লাগে আপনি সেই ব্যবস্থা নেন। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিপ্রেক্ষিতেই আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে সেখানে যাইনি, আমরা গিয়েছিলাম তিস্তা পাড়ের মানুষের ভয়াবহ অবস্থা দেখে এবং 240 কোটি টাকা তিস্তা বাঁধের জন্য বরাদ্দ নিয়ে এখানে আমরা সেই উপদেষ্টাদেরকে নিয়ে এসে প্রোগ্রাম করার পরে আমরা সেই বরাদ্দের কাজ এখনো বাঁধ নির্মাণের কাজ চলতেছে, আচ্ছা, চলমান রয়েছে। এটা কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি না, এটা হচ্ছে জনগণের স্থায়ী সমাধানের জন্য আমরা এটা করেছি। আচ্ছা, আপনারা বলতে চাইছেন যে রাজনৈতিক দল বিএনপি বা জামাত তাদের মানে বড় বড় অবস্থানে যারা আছে তাদের ওই প্রচেষ্টাটা ছিল না? প্রচেষ্টা সবারই ছিল, প্রচেষ্টা সবাই করে, কিন্তু আমি প্রথমে যে কথাটা বলেছি, ট্র্যাডিশনাল পলিটিক্সে অভ্যস্ত রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণাই বেশিরভাগ করেছে। আচ্ছা, আমরা আসছি। ইসলামী আন্দোলনের প্রতিনিধি আপনি আছেন, তিস্তা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে স্টার নিউজকে ধন্যবাদ এবং যারা শ্রোতা তাদেরকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। তিস্তা নিয়ে আমাদের মাথা ব্যথা অবশ্যই আছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারতের সঙ্গে যে নদী সংযোগগুলো আছে, যে বাঁধগুলো আছে, এগুলো নিয়ে সবসময়ের জন্য ইসলামী আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আপনারা জানেন যে টিপাইমুখ বাঁধ একমাত্র ইসলামী আন্দোলন লং মার্চ করেছে, বাংলাদেশে কোনো দল কিন্তু এই লং মার্চ করেনি। টিপাইমুখ বাঁধের লং মার্চ একমাত্র ইসলামী আন্দোলনই করেছে। ঠিক তিস্তা বাঁধের ওই আমরা স্থায়ী একটা সমাধান চাই। এই সমাধানের জন্য আমরা চেষ্টা করছি, আমাদের পার্টি থেকে সাধ্য মোতাবেক আমরা তিস্তা পারে, বিশেষ করে একেবারে তিস্তার কাছাকাছি যে বাড়িঘরগুলো আছে, এরা কিন্তু সবসময় জন্য ক্ষতিগ্রস্ত হয়, এরা ডুবে থাকে, বাড়িঘরগুলো ডুবে থাকে পানির নিচে। এদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, এদের সঙ্গে ত্রাণ সাহায্য সহযোগিতা সবসময় আমরা দিয়ে আসি, সবসময় এদের সঙ্গে আমরা পাশে থাকি। এবং ইসলামী আন্দোলন সারা বাংলাদেশের যত ভারতের সাথে পানি হিস্সা আছে এটা নিয়ে সবসময়ের জন্য আন্দোলন করে, সবসময়ের জন্য কথা বলে। আচ্ছা, যেহেতু এনসিপির আপনার হাতেই মাইক আছে, আপনাকে দিয়ে এই প্রশ্ন করি, আপনারা জামায়াত ইসলামী যেমন মনে করেন না যে সরকারে তাদের কোনো প্রতিনিধিত্ব আছে বা প্রভাব আছে, কিন্তু অনেকেই বলেন যে এনসিপি এখন সবচেয়ে ভালো অবস্থান, এনসিপি নতুন দল এবং তাদের প্রতিনিধি আছে হচ্ছে সরকারে এবং তাদের প্রভাব আছে এবং আপনাদের প্রভাবের কারণেই একজন উপদেষ্টাকে পর্যন্ত আপনারা তিস্তা পরিদর্শন করিয়েছেন। একটা অভিযোগ হচ্ছে যে এই জেলার সম্ভবত 2টি উপজেলার সীমান্তবর্তী, সেখান দিয়ে গরু চোরাচালান এবং মাদক এইটা খুব কমন একটা ঘটনা এবং সবচাইতে বড় অভিযোগ আপনাদের কাছ থেকে এসছে যে যারা যখন ক্ষমতায় থাকে তাদের ছত্রছায়ায় যারা থাকে, প্রভাবশালী যারা থাকে, তাদের ছত্রছায়া এটা হয়। এখন তো সরকারে মোটামুটি আপনারা আছেন, ওদিককার খবর কি? প্রথমে বলি, সরকারে আমরা এনসিপির কেউ নেই, সরকারে রয়েছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র প্রতিনিধিরা। বাংলাদেশের সকল ছাত্রের, সকল মানুষের এবং সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব তারা করছেন, এখানে এনসিপির কোনো প্রতিদ্বন্দ্ব নেই। আপনি জানেন যে আমাদের রাজনৈতিক দলের বর্তমান যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি ছাত্র প্রতিনিধি হিসেবেই সরকারে ছিলেন। যখন রাজনৈতিক দল গঠন করার আমরা উদ্যোগ নেই, উনি কিন্তু তার
উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে এসে দলের দায়িত্ব নিয়েছেন। সো আমরা এটা কনফার্ম এবং কনফিডেন্সলি বলতে পারি যে এই বর্তমান সরকারে এনসিবির কোনো প্রতিনিধি নেই, কিন্তু প্রভাব তো আছে। এটা মনে করি যে ছাত্র এবং ছাত্র অভ্যুত্থানে আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর আরো বেশি থাকা উচিত ছিল, কিন্তু এখন যেটা ঘটেছে আমরা প্রভাবটা জনগণের জন্য না কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ প্রভাব সরকারের মধ্যে বাড়িয়ে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছি। তবে আমাদের মতে ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে আরো বেশি প্রভাব তৈরি করা দরকার ছিল সেখানে। আচ্ছা, আর আমাদের নীলফামারীর যে দুইটি উপজেলার কথা বললেন, বিশেষ করে ডিমলা বর্ডার হওয়ার কারণে এই দিক দিয়ে গরু চলাচলটা অনেক বেশি হয়। এটা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, আমাদের বাবারাও মনে হয় এটা শুনে এসেছে। এটা গরু চলাচলের অন্যতম একটা রোড। উত্তরবঙ্গে যে মাদকগুলো যায় এর মধ্যে অন্যতম একটা হচ্ছে ফেন্সিডিল, এই রোডগুলো দিয়ে আসে। তো আমরা এটা শুনে এসেছি। এখানে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে প্রশাসনের দুর্বলতা এবং রাজনৈতিক দল উভয়ের দুর্বলতা রয়েছে। আমরা যে প্রতিশ্রুতিগুলো দেই প্রশাসন ম্যানেজ হয়ে যায় টাকার বিনিময়ে এবং সেই ম্যানেজের দায়িত্বটা নেয় বিভিন্ন রাজনৈতিক দল। আমরা এখন চাইব নতুন প্রতিনিধি যারা হবেন রাজনৈতিক দলগুলো থেকে যারা জিতবেন তারা যেন এই কাজগুলোতে জড়িত না হন। এখনকার পরিস্থিতি জানতে চাই, এখন কি হচ্ছে? এখন হচ্ছে না, একেবারেই বন্ধ না, এখনো চলমান রয়েছে। কারা করছে সেগুলো? এটা অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধনেই অনেকে করতেছে, কারণ এই চোরা কারবারিরা অনেক শক্তিশালী, এদের রুট অনেক শক্ত। এরা প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোকে খুব ইজিলি ম্যানেজ করতে পারে। তাদের একটা প্রভাব প্রশাসনের সাথে এখানকার ডিসি, স্থানীয় ইউএনও, তাদের সাথে আপনারা আইন শৃঙ্খলার মিটিংয়ে আপনারা থাকেন? এখানকার সব রাজনৈতিক দল যারা আছে এখন তারা থাকে, সেখানে গিয়ে আপনারা এই কথাগুলো তুলেছেন? অবশ্যই আমরা এই কথাগুলো উঠাই এবং গত মিটিংয়ে এটা নিয়ে কথা হয়েছে, বিশেষ করে পাথর কোয়ারি এবং মাদক নিয়ে কথা হয়েছে। প্রশাসন এখন শক্তভাবে হ্যান্ডেল করতে যাচ্ছে, কিন্তু আমরা জানি যে প্রশাসন রয়েছে, এই প্রশাসনও ঘুণে ধরা প্রশাসন। এই প্রশাসন ব্যবস্থায় চেঞ্জ করা দরকার। আমরা দেখেছি যারা এই ডিমলা উপজেলায় দায়িত্বে ছিল এরা ঘুষ নিয়ে কিন্তু এরা তো আর দায়িত্ব থেকে সরে যায়নি, সেটা এই উপজেলা থেকে সরে গিয়ে আরেকটা উপজেলায় চলে গেছে। এখানে যিনি এসেছেন নতুন দায়িত্বে প্রশাসনের, তিনিও কিন্তু ওই গ্রুপের লোক ছিলেন। এই প্রশাসনের ভঙ্গুর অবস্থা থেকে উত্তোলনের একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর একটা কমিটমেন্ট। রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট যদি শক্তিশালী হয়, প্রশাসন যদি তাদের নৈতিক স্খলনজনিত কোনো ঘটনা না ঘটায়, তাহলে এই চোরাচলন বন্ধ করা সম্ভব। এবং আমরা প্রতিশ্রুতি দেই, যারা তরুণ নেতৃত্ব দিচ্ছে, এনসিপি দলটা হচ্ছে প্রবীণের পরামর্শ নিয়ে তরুণদের উৎসাহ নিয়ে একটি দল, এবং প্রবীণের পরামর্শ নিয়ে সবসময় চলতেছে এই দলটি। আমরা এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে মাদক কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং মাদককে কোনোভাবে অ্যালাউ করা হবে না নীলফামারী জেলায়। আচ্ছা, আমরা জামাতের প্রতিনিধি আপনার কাছ থেকে এই বিষয়টা শুনতে চাই। আপনারা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে থাকেন, এখন এই বিষয়গুলো নিয়ে কিভাবে কথা হয় এবং এগুলোর পরিস্থিতি আপনি কতটা জানেন, প্রশাসন কতটা সামাল দিতে পারছে? ডিমলা উপজেলার কালীগঞ্জ পয়েন্ট থেকে সাধারণত এই চোরাচালানটা হয়ে থাকে বলেই আমরা জানি। এই পয়েন্টটাতে চোরাচালান বন্ধের ব্যাপারে যে সমস্ত চিন্তাভাবনা করা হয়, সেই চিন্তাভাবনাগুলোর সাথে আরও কিছু বিষয় সংযুক্ত হওয়া উচিত বলে আমি মনে করি। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে পরে যে সমস্ত প্রতিশ্রুতি দেবে, এখনই বলা যায় না যে আমরা কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেছি, কারণ আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিলাম না। আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে আমাদের দেশে বিদ্যমান আইন রয়েছে, এই আইনগুলো অপরাধ কমানোর জন্য যথেষ্ট নয়। এরপরেও এই আইন যা রয়েছে এগুলো যথাযথ প্রয়োগ নেই। আমাদের দেশে একটা মামলা সমাপ্ত করার জন্য, শেষ করার জন্য যে সময় বেঁধে দেওয়া হয়, সেই সময় অনুযায়ী মামলা শেষ করার ব্যাপারে প্রয়োজনীয় যে যোগান সরকারের তরফ থেকে দেওয়া থাকে সেটা কখনো দেওয়া হয়নি। বিচারক সংখ্যা কম, নানানভাবে হয়। এই চোরাচালানের বিষয়ে প্রথমত জনসচেতনতা, দ্বিতীয়ত চোরাচালান বন্ধের জন্য আইনের যথাযথ প্রয়োগ, আর সবচেয়ে বেশি প্রয়োজন সরকারের টপ লেভেল থেকে শুরু করে সর্বপর্যায়ে সরকারকে দুর্নীতি মুক্ত রাখা। এটা করতে না পারলে পরে কখনোই চোরাচালান বন্ধ হবে না। কিন্তু স্থানীয় প্রশাসন, আমরা জানি স্থানীয় প্রশাসন যদি অ্যাক্টিভ হয় তাহলে অনেক কিছু সমাধান সম্ভব। তা স্থানীয় প্রশাসনের সাথে তারা কি আপনাদের কথা শুনছে না? এই বিষয়ে মাদকদ্রব্য চোরাচালানের বিষয়ে কথা বলার জন্য আমরা ডিসি সাহেবের সাথে, এসপি সাহেবের সাথে কয়েক দফা বসেছি, আমরা প্রতিনিধি দল গিয়ে বসেছি এবং প্রত্যেকটি জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে
এই প্রসঙ্গে রিপোর্ট আসে, পর্যালোচনা হয়, সেখানে আমরা দৃঢ়ভাবে বলেছি একটু বন্ধ করার জন্য পুলিশের যে পরিমাণ অ্যাক্টিভিটি দরকার সেই অ্যাক্টিভিটিটা নাই। আমাদের দেশে এই 2024 সালের 5 আগস্টের পরে পুলিশ যে পরিমাণ ভীত সন্ত্রস্ত হয়েছিল, এখন আবার তারা একই রকমভাবে নিজেদেরকে শক্তিশালী ভাবছে। তাদের এই শক্তিশালী ভাবাটা যদি 2024-এর যে পরিবর্তন, এই পরিবর্তনের সাথে মানায় নেওয়া যেত, তাহলে আমাদের দেশে আর এই নতুন করে চোরাচালানের জন্ম হতো না। কিন্তু দুঃখজনক যেটা সেটা হলো যে আমরা তাদের ভিতরে চরিত্রের পরিবর্তন তেমন একটা দেখছি না, যে কারণে আমরা বারবার করে তাগাদা দেওয়ার পরও আমরা প্রশাসনের মাধ্যমে চোরাচালান বন্ধের বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে, অস্বীকার করার কিছু নেই, কিন্তু চোরাচালান বন্ধের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য যা করা উচিত ছিল তা করতে দেখিনি। আচ্ছা, আমরা বিএনপির প্রতিনিধি আপনার কাছ থেকে শুনতে চাই। অভিযোগ ছিল যে এই ধরনের কাজ সবসময় হয় সরকারে যারা প্রভাবশালী তারা, এখন বড় রাজনৈতিক দল হিসেবে অনেকেই আঙুল তোলেন আপনাদের দিকে, কি বলবেন? প্রশাসন আপনাদের কথা শুনছে না নাকি আপনারা পারছেন না? আসলে প্রশাসন যেভাবে আমরা কথা বলছি, যেভাবে চিন্তা করছি, প্রশাসন তাদের মধ্যে থেকেই তারা চিন্তা করছে। আমি যেটা প্রতিবন্ধকতা মনে করছি, আমার কাছ থেকে যেটা মনে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা মনে করে, আমাদেরকে নিজেদেরকে আগে একটা জাস্টিফাই পয়েন্টে আসতে হবে। আমাদেরকে জনমত জরিপে নিজেদেরকে আগে ঠিক হতে হবে। এটা একটা চুরির মতো ঘটনা, এটা চুরি। তো চুরি হতে গেলে জনসাধারণের মধ্যে এটা সৃষ্টি করতে হবে, পদক্ষেপ নেওয়ার সৃষ্টি করতে হবে। বিএনপি সবসময় আন্দোলন সংগ্রামরত অবস্থায় ছিল। বিএনপি আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আমরা মনে করি। আজকের দিনে আমরা কথা বলতে পারছি, এখানে বুঝতে পারছি। আমরা কিন্তু এর কিছুদিন আগে আমরা ডিসি অফিসে একটা মিটিং করেছি। এই মিটিংয়ের মধ্যে এজেন্ডা ছিল কিন্তু ওই চোরাচালানকারী এবং মাদক দ্রব্য নিয়ে। আমি এককভাবে বিশ্বাস করি যে এটা প্রশাসন যতটুকু উদ্যোগ নেয়, ওই উদ্যোগের সাথে ব্যক্তি সচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে। আর বিএনপির উপর আঙ্গুল তুলে দেওয়ার কিছু নাই, কারণ বিএনপি সবসময়ের জন্য এটার বিরুদ্ধে কাজ করে। আমরা ডিমলাতে যেটা ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোর জন্য এখন বর্তমান সময়ে যেটা আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তাদের ব্যবস্থাপনা জানিয়েছে, কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে, আমরা ব্যক্তিগতভাবে একটা জিনিস, খারাপ জিনিস হচ্ছে, আপনি বুঝছেন, আমি বুঝছি, সাধারণ জনগণও বুঝছে যে এটা জিনিস খারাপ, কিন্তু আমরা নিজেরাই কেন জানি মব সৃষ্টি করছি, মানে প্রশাসনকেও আমরা বাধাগ্রস্ত করছি। বাধাগ্রস্তর কারণে প্রশাসনও কিন্তু তার যে কাজটা, সেই কাজটা কিন্তু করতে পারছে না। তা আমরা এই জায়গাগুলোতে আমাদের সকলকে একমত হতে হবে। আমার যখন প্রতিবাদী ভাষা হয়ে ওঠে জনগণের পক্ষে, তখন দেখা যায় যে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমরা এই সমস্যা নীলফামারীতে ফেস করতেছি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা বৃহৎ সংগঠনটা এখানে বসেছি আপনার স্টার নিউজে, আমরা সবাই যদি একমত হতে পারি, আমরা একটা সমস্যা যদি কথা থাকে আপনারাও কথা বলতে পারেন। একটা প্রশ্ন এর সাথে যুক্ত করতে হয়, সেটা হচ্ছে স্থানীয় প্রশাসন এখন কারা চালায়? এখানে এখনও টেন্ডার হচ্ছে, এখনও নতুন কাজ বেরোচ্ছে, এখনও উপজেলা প্রশাসন বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, কার্যকর রয়েছে, এবং সেখানে বিএনপির প্রভাব সবচেয়ে বেশি বলা হয়। অস্বীকার করার সুযোগ আছে? একটা সেক্টর, একটা জায়গায় যদি প্রমাণ দিতে পারেন যে বিএনপি প্রভাব দেখিয়ে অমুক কাজটা নিয়েছে টেন্ডারের, অমুক কাজটা নিয়েছে প্রশাসনের, তাহলে আমি এই দায়িত্বশীল জায়গা থেকে স্টার নিউজকে জানাচ্ছি যে আমরা কখনোই বিএনপি প্রভাব দেখিয়ে কোনো কাজ করতে অভ্যস্ত না এবং করে না। আমি আপনাকে এটা নির্দ্বিধায় আমি উত্তরটা দিলাম। প্রশাসন কিন্তু আমাদেরকে, আমার সমস্যাকে ঠিকমতো তারা দেখে না, তারাও কিন্তু আমার সমস্যাটাকে, সুতরাং আমারও প্রশ্ন এখানে যে তারা কিভাবে, কারা চালাচ্ছে। আপনারও প্রশ্ন, আমারও প্রশ্ন, সবার প্রশ্ন। আমরা একটু ইসলামী আন্দোলন আপনার কাছ থেকে শুনি। একই প্রশ্ন, সীমান্তে কেন এই বিশৃঙ্খলা এবং সেটা এখন কারা চালাচ্ছে দেশ আসলে, মানে এই প্রশাসন কারা চালাচ্ছে? আসলে স্থানীয় প্রশাসন সারা বাংলাদেশে এরা একটা ছক করে দেখে আগামীতে কোন দল আসতেছে পাওয়ারে। জি, কোন দল আসতেছে পাওয়ারে? যখন পাওয়ারে যে দলটা আসার সম্ভাবনা আছে, প্রশাসন ওইদিকে ঝুঁকে যায়। আচ্ছা, এবং ওইদিকে লোককে কোন দলের সম্ভাবনা আছে, সামনে নির্বাচন আসতেছে সেটা বলে দিবে কোন দলের সম্ভাবনা আছে। তবে আমি যেটা মনে করি, আপনারা ইতিপূর্বে জানেন আইনশৃঙ্খলা একটা কমিটি হয়েছিল, সেই কমিটিতে আমরা ইসলামী আন্দোলন আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা সেখানে গিয়েছিলাম, ডিসি সাহেবকে আমি প্রশ্ন করেছিলাম যে আমাদেরকে কেন এখানে অন্তর্ভুক্ত করা হলো না। এখানে আপনারা জামায়াতে ইসলামকে নিচ্ছেন, বিএনপিকে নিচ্ছেন, এনসিপিকে নিচ্ছেন, আমরা তো তাদের চেয়ে কম না। আপনারা অবশ্যই জানেন 5 আগস্টে ছাত্ররা যখন আন্দোলনকে
তুখোর পথে নিয়ে যায়। 4 আগস্টে যখন সরকার ঘোষণা দিল যে 5 আগস্টে কারফিউ, যে বাইরে হবে গুলি করা হবে, 5 আগস্টে কোনো দল বাইরে হতে সাহস পায়নি। কিন্তু ইসলামী আন্দোলন শত শত নেতা নিয়ে, আমাদের নেতা ফয়জুল করিম মিছিল নিয়ে শাহবাগের দিকে যখন আসে, এই মিছিল দেখার পর ছাত্র জনতা সবাই তখন এই মিছিলে শরিক হয়ে সবাই আন্দোলনে লাফিয়ে পড়ে। আন্দোলনের এমন একটা রূপ হয়ে যায়, হাসিনা ফ্যাসিস্ট সরকার এখান থেকেই পালাতে দিশা পায় না, এরকম একটা অবস্থা, আর পালিয়ে যায়। জি, আমাদের নীলফামারীতে আইনশৃঙ্খলা যে কমিটিতে আছে, বিএনপির আছে 7 জন, জামাতি ইসলামের 2 জন, এনসিপির 2 জন, আর অন্য অন্য ধর্মীয় নেতা আছে 2-3 জন, এই 14 জন একটা কমিটি। এখন ডিসি সাহেবকে আমি প্রশ্ন করলাম যে আপনি বিএনপিকে নিলেন কেন, এতগুলো নিলেন কেন, 7টা নিলেন কেন, আর জামাতি ইসলামের 2টা নিলেন কেন? আমাদের ওখান থেকে তো আপনারা একটা বাদ দিয়ে আমাদেরকে নিতে পারতেন। কি উত্তর দিল? উনি তখন উত্তর দিলেন, আপনারা সেরকম অবস্থায় যাইতে পারেন নেই। আচ্ছা, আপনারা ছোট দল। আচ্ছা, আমি তো রাগ হয়ে উঠলাম, আপনি কাকে ছোট দল বলেন? আপনি সামনে নির্বাচনে দেখবেন কে ছোট দল কে বড় দল। নির্বাচন না হতেই আপনি এখন ছোট দল বড় দল, মানে এই যে আমাদের অবস্থা। স্বাস্থ্য খাত নিয়ে আপনার কাছ থেকেই শুনি। এখানকার স্বাস্থ্য খাত, এখানে 215টা মোট বিসিএস চিকিৎসকের পদ 215টা, কর্মরত কতজন জানেন? মাত্র 72 জন। এখানে কিছু হলেই এখানকার হসপিটালের ডাক্তাররা রংপুরে রেফার করে। এখানে হসপিটালের যে ছবি আমরা দেখেছি, আমরা ঢাকায় কাজ করি, আমরা যে ছবি দেখেছি, এখানকার হসপিটালে মানুষের সাথে কুকুর শুয়ে আছে। এই স্বাস্থ্যসেবা প্রত্যেকটা উপজেলায়, আমরা আজকে অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সবার আগে তারা এই অভিযোগটা করেছে যে আমরা কোনো স্বাস্থ্যসেবা বলতে যে কিছু আছে দেশে, এটা আমরা পাই নাই। এই বৈষম্য বা এই অভিযোগটা আসলে কেন এবং কাদের উপরে যায়, কাদের উপরে দেওয়া উচিত? বাংলাদেশের যদি দুর্নীতির খাতগুলো আপনি বিচার করেন, প্রথমে কিন্তু স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এভাবে কিন্তু করে আসছে বাংলাদেশ সৃষ্টির পর থেকে। এটা যে এখন হয়ে আসছে তা না। আমরা চাইছিলাম, আমরা মনে করছিলাম, আমরা নতুন সূর্য দেখছিলাম যে আমরা নতুন সূর্যের মাধ্যমে বাংলাদেশের মানুষ কিন্তু একটা পরিবর্তনের সুর পেয়েছিল। বাংলাদেশে আমরা নিজেদের মনের মধ্যে একটা উদ্দীপনা পেয়েছিলাম, এই উদ্দীপনার বাংলাদেশ নতুন করে জাগবে। কিন্তু আমরা দেখলাম এই উদ্দীপনার বাংলাদেশে আবার নতুন করে মানে আরও প্রকট আকারে দুর্নীতির খাতগুলো বেড়ে গেছে। এই দুর্নীতির খাতগুলা কোথায় থেকে বাড়ছে, কারা বাড়ছে আপনারাও জানেন। আমার মনে হয় যে এই প্রতিটা জায়গায় আমাদের স্বাস্থ্য খাত, যেমন নীলফামারীতে আমাদের একটা মেডিকেল কলেজ অনুমোদন হয়েছে, আমরা এগুলো নিয়ে আন্দোলন করেছি। আমাদের মেডিকেল কলেজ আমাদের কাছ থেকে আবার সহায় নিতে যাচ্ছে দেশনায়ক তারেক রহমান। আমাদের এই মানুষের, এই সকল মানুষের, জনগণের মুক্তির একটা সনদ উনি তৈরি করেছিলেন। উনি কিন্তু এটা যে 31 দফা দিয়েছেন, এটা কিন্তু এখনকার না। যখন আমরা আন্দোলন করেছি 23 সালে, তখন উনি 22 দফার মাধ্যমে, পরবর্তীতে 27 দফার মাধ্যমে, এখন 31 দফার মাধ্যমে, এই 31 দফা 27 দফাতেই কিন্তু এই স্বাস্থ্য খাতটা আছে। আমরা অলরেডি বলেছি যে আমরা গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসবো, ইনশাল্লাহ প্রতিটা সেক্টরকে আমরা আপনাদের জনগণের কথা দিয়ে, জনগণকে আমরা বুঝাই দিয়েই তো ক্ষমতায় আসবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদের মাঝে আপনাদের আনে, দেখবেন যে আমরা প্রতিটা খাতকে আমরা নির্ভরযোগ্য, জনমুখী, কল্যাণমুখী করার জন্য। স্বাস্থ্য খাতের কথা বলা হচ্ছিল, সেইখানে স্বাস্থ্য খাতে প্রত্যেকটা উপজেলা হসপিটালে আপনি যদি খেয়াল করেন, সেখানে কারা খাবার সাপ্লাই দেয়, সেইখানকার যেই অবকাঠামো তৈরির ক্ষেত্রে যেই টেন্ডার হয়, সেইখানে সেটা হয়তো বিএনপি বড় দল হিসেবে আপনি দাবি করতে পারেন, কিন্তু বেশিরভাগ জায়গায় আপনাদের ক্ষেত্রে এই অভিযোগের আঙুলটা আসে যে তাদের লোক এই কাজগুলো তারা বাগিয়ে নেয়। অফকোর্স আমি আপনাকে এখনও আজকে এই চেয়ারে বসে আপনাকে অভিযোগ দায়ের করছি যে আমাদের যে তত্ত্বাবধায়ক আছে তাকে বলেন যে আমাদেরকে চিনে কিনা। ওরা নিজেদের মতো করে, নিজেদের মন করা, মানে আমাদের যারা টেন্ডার, আমরা একটা মানুষ, আপনি প্রফেশন করেন, আপনি স্টার নিউজে চাকরি করেন, প্রফেশন করেন, এটা আপনার প্রফেশন। আমি ব্যবসা করি, আমার এটা প্রফেশন। ব্যবসা করাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া যাবে না। তো একটা ঠিকাদার, সে যদি বিএনপির ঠিকাদার হয়, সে পার্টিসিপেট যদি করে, এটা তো অন্যায়ের কিছু না। কিন্তু এখন এই গভর্নমেন্ট এসে বিএনপি কাজ করতে গেলে এটা বিএনপিকে কাজ, আমরা এমন হয়ে গেছে আমাদের ভাইদের, বিএনপির ভাইদের আমরা কর্মবিমুখ করে ফেলছি। যে অন্যায় হচ্ছে, অন্যজন করছে, আমার ভাইরা অংশগ্রহণ করলেই অন্যায়টা আমাদের ঘাড়ে আসতেছে। আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান নির্দেশ দিয়েছে, কোনো অন্যায়ের সাথে আমাদের দলের কোনো রকম কর্মী থেকে নেতা পর্যন্ত কেউ
যাতে সম্পৃক্ত না থাকে। এখানে দলের কোনো প্রভাব ওইভাবে নাই? না, আমরা নির্দ্বিধায় বলছি দলের প্রভাব এখানে নাই। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়ের প্রতি। আমরা দেখছিলাম গত 17 বছরে যত ধরনের কাজ হইতো সব কাজ পাইতো আওয়ামী লীগের নেতা নেত্রী, আর এখন আমরা দেখতেছি যত কাজ হচ্ছে সব কাজ পাচ্ছে বিএনপি আর জামাত। এর বাইরে আর কোনো ব্যবসায়ী নাই। আপনি যেহেতু এই অভিযোগ আপনি করেছেন, আমরা একটু শুনি। এই অভিযোগ যেহেতু শুনছেন এনসিপির প্রতিনিধি, একটু মাইকটা তার হাতে দেন। আচ্ছা আমরা শুনছি। আচ্ছা বলেন। আমরা আসলে বিএনপি একটা বড় দল, সারা বাংলাদেশের 3বার ক্ষমতায় ছিল এই দলটি। এই দলটি 3বার ক্ষমতা থেকে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে। এখানে এখন যে গভর্নমেন্ট যে সিস্টেম 17 বছর ধরে ওই সিস্টেমই চালাচ্ছে। আমাদের বিএনপি তো কাজ পায় না। এখানে যে লাইসেন্স বড়, ওনার উদ্দেশ্যেই বলছি, উনি জানে, উনি কথাটা বলছে অন্যভাবে। উনি যেহেতু স্টুডেন্ট থেকে আজকে নেতা হয়েছে, ওনার জানা নেই ব্যবসায়িক সম্পর্কে। ব্যবসায়ী হতে হবে, ব্যবসায়ী হতে। আমি কিন্তু নীলফামারী জেলার সেরা করদাতা। আমার সামনে যদি উনি গল্প করে তাহলে তো আমি মানব না। উনি কোথায় থেকে আসবে এই চেয়ারে বসছে, ওনাকে বুঝতে হবে যে উনি কোথায় থেকে। আমার সৃষ্টি গ্রোথটা দেখতে হবে, তার গ্রোথটা আনতে হবে। আমরা এটা বলতে চাই না, আমি কাউকে কটাক্ষ করছি না। আমি বলছি যে দল সংগঠন একটা জায়গায়, পেশা করতে দেন আরেকটা জায়গায়। কিন্তু আমি আপনাকে তো ওপেনলি বলতেছি যে আমাদের বিএনপি, নীলফামারী বিএনপি সকল কিছুর ঊর্ধ্বে থেকে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমি বলছি, এখনও আপনাকে বলছি, কোনো রকম অন্যায়ের সাথে উনি দেখা দিক যে বিএনপি জড়িত। আমি এখানে বলছি একটা টেন্ডার পার্টিসিপেট করতে পারে সবাই। কে পাবে না পাবে এটা ওই যার লাইসেন্স ভারী। এখন নতুন ম্যাট্রিকুলার পদ্ধতিতে উনিও জানে, এখানে আমার জামাত ইসলামও জানে, আমরাও জানি যে ম্যাট্রিকুলার পদ্ধতিতে যে যার পয়েন্ট বেশি হয় সেই পায়। এখানে প্রভাব মুক্ত বা প্রভাব যুক্ত এই কথাটা উনি ভুল বলেছেন। যেহেতু প্রশ্নটা আপনার কাছ থেকে আসছে, আপনি ঠিক বললেন যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ কাজ পাইতো। আপনি ঠিক আওয়ামী লীগের মতো একটা প্রশ্ন করেছেন যে এখন আওয়ামী লীগ যে ট্যাগটা দিত যে বিএনপি জামাত, সে যখনই বিরোধী দলে কোনো কিছু আওয়াজ তুলতো কোনো জায়গায় যে কোনো সেক্টরে, তখন ট্যাগটা হয়তো সে বিএনপি নাহলে জামাত করে। ব্যাপারটা এইরকম। তো সুনির্দিষ্টভাবে অভিযোগটা আসলে আপনাদের এখান থেকে, আপনার কাছ থেকে উত্তরটা শুনি। সরকারে প্রভাব পরিষ্কারভাবেই আপনাদের আছে, এটা মোটামুটি সবাই জানে এই মুহূর্তে। সেই জায়গায় সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ আপনাদের থাকার কথা। প্রশাসনে আপনি ইওনো চেঞ্জ করতে পারেন, ডিসি চেঞ্জ করতে পারেন, এসিল্যান্ড চেঞ্জ করতে পারেন, সেই সক্ষমতা বা সেই প্রভাব আপনাদের প্রশাসনে আছে বলে সবাই মনে করেন। এই প্রশ্নটা আপনি কিভাবে তুললেন যে এই কাজটা তারা পায়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের ডিপ স্টেট পলিসি বলে একটা কথা আছে। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সেই ডিপ স্টেট পলিসি ভেঙে পাবলিক পলিসিতে রূপান্তরিত করতেছে। গত 17 বছরে আমরা দেখেছিলাম যে জামাত এবং বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত দুইটি রাজনৈতিক দল, সবচেয়ে বেশি। কিন্তু এই নির্যাতনের পিছনে ডিজিএফআই নামে একটা সংস্থা আছে, সেই সাথে হচ্ছে র্যাব নামে একটা সংস্থা ছিল। এই যা গুম খুনের পিছনে এই দুইটা সংস্থায় বেশি জড়িত। আমরা দেখলাম এইটা নিয়ে একমাত্র অভিযুক্তদের ব্যাপারে আমাদের নাহিদ ইসলাম কথা বলল, কিন্তু জামাত এবং বিএনপির মুখ থেকে আমরা কোনো কথা শুনতে পেলাম না, মানে তাদের মুখপাত্রদের কাছ থেকে। আমরা আশা করছিলাম এই যে ডিপ স্টেট পলিসি বলে যে মানুষকে হয়রানি করা হয়, ভয় দেখানো হয়, গুম করানো হয়, 5ই আগস্টের পরবর্তীতে এগুলো আউট হয়ে যাবে, ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে, কিন্তু এগুলো রয়ে গিয়েছে। আরেকটি কথা বলি, আমরা আসলে স্থানীয় রাজনীতি, স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কথা বলছি। স্থানীয় প্রশাসনের যারা উপদেষ্টা রয়েছেন তার মধ্যে একজন উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা বলেছিলেন যে বর্তমান প্রশাসন দুইটি দল জামাত এবং বিএনপি ভাগাভাগি করে নিয়েছে। আপনি সম্ভবত জানেন, একজন উপদেষ্টা এটা বলেছিল। যদি দুইটি দলেই ভাগাভাগি করে নেয় তাহলে এনসিপি কোথাও নাই। এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, এনসিপি কোথায় আছে আপনি দেখান। আমরা চেষ্টা করতেছি পাবলিক রিলেশন তৈরি করার জন্য, মানুষের কাছে কাছে যাওয়ার এবং সত্যিটা তুলে ধরার জন্য, প্রতিশ্রুতি যেন প্রতিজ্ঞাবদ্ধভাবে বাস্তবায়ন করা যায় সেই পরিস্থিতি তৈরি করার। আমরা সেই রাজনীতিটা তৈরি করেছি, আচ্ছা তৈরি করার চেষ্টা করতেছি। আমাদের এখনকার টপিকটা ছিল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, এখানকার দুরবস্থা নিয়ে, সেটা নিয়ে কিছু আপনার বক্তব্য আছে? জি, ভাই যেটা বললো যে স্বাধীনতার পর থেকেই স্বাস্থ্য খাতের এরকম দুর্নীতি চ্যাম্পিয়ন হইলেও স্বাস্থ্য খাত সবার উপরে থাকে, মানে বাংলাদেশের সেক্টর ওয়াইজ। যদি এতগুলো রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে দেশ চালাইলো
কিন্তু এইটাকে সংশোধনীয় পর্যায়ে কেউ নিয়ে আসার চেষ্টা করলো না। আমরা জানি যে দুর্নীতি একবারে নির্মূল করা যাবে না, কিন্তু সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে। এই উদ্যোগটা আমরা কোনো রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখি নাই। বিশেষ করে এখনও যে স্বাস্থ্যর বেহাল দশা, আমি নিজেই এখানে কিশোরগঞ্জ দুর্নীতি করে না, প্রশাসন অবশ্যই এখানে দুর্নীতি করে কিনা, দুর্নীতিকে উৎসাহ দেয় অথবা নিরুৎসাহিত করে, এটা আমাদের জনগণ বলতে পারবে। আমরা নির্বিঘ্নে বলতে পারি যে প্রশাসনের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। 5ই আগস্টের পূর্বে যে প্রশাসন ছিল, 5ই আগস্ট পরবর্তী ঠিক সেম প্রশাসন রয়েছে এবং সেম সিস্টেম রয়েছে। আমরা এখন সেই সিস্টেমের বিরুদ্ধে রাজনীতি করতেছি, এই সিস্টেম ভাঙার জন্য। ডিসি, এসপি, ইউনোরা আপনাদের কথা শোনে না? কথাটা যদি জনগণ বান্ধব হয়, মানুষের জন্য হয়, অবশ্যই শুনতে হবে। কথা না শুনলেও শুনতে হবে। তাহলে তো সেটা তো আপনাদের নিয়ন্ত্রণেই থাকার কথা। না, নিয়ন্ত্রণে না, আমরা জনগণের জন্য কথা বলি, মানুষের অধিকার নিয়ে কথা বলি। যে অধিকারটা মানুষ রিলেটেড, মানুষের স্থানীয় সমস্যা রিলেটেড, সেই কথা শুনতে হবে। উনি কেন শুনবে না, তার যৌক্তিক একটা লজিক ওনাকে দিতে হবে। আচ্ছা, স্থানীয়ভাবে আমরা প্রশ্ন পেয়েছি এরকম যে স্থানীয়ভাবে প্রশাসনের কাছ থেকে তারা এখনও 5ই আগস্টের আগে যেভাবে ছিল ঠিক একই, আপনি এই কথা বলেছেন, ঠিক একই প্রক্রিয়ায় তাদেরকে এখনও কাজ নিতে, তাদেরকে একটা সুবিধাভোগী যে কার্ড থাকে, বিভিন্ন রকমের বিধবা কার্ড থাকে, তারপর বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সরকারি, সেটা পেতে তাকে টাকা দিতে হয়। এই টাকাটা এখন কে নেয়? এটা মূলত হচ্ছে আমরাও সন্ধিহান এই টাকাগুলো নেয় কে, কারণ ভিজিবি কার্ডগুলো হচ্ছে সমাজসেবার মাধ্যমে স্থানীয় যে একবারে ওয়ার্ড লেভেলে যারা থাকেন মেম্বার চেয়ারম্যান, তাদের মাধ্যমে বিতরণ করা হয়। এখানে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি এই ক্ষেত্রে সচেতন হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই ক্ষেত্রে একতাবদ্ধতা তৈরি হয়, তাহলে এগুলো নির্মূল করা সম্ভব। রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ না হলে জনগণের দরবারে সেবা যাবে না। বাংলাদেশ জামাতে ইসলামী, আপনাদের কাছ থেকে শুনি স্বাস্থ্যসেবা এবং এখানকার স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা নিয়ে। নীলফামারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার পর সে মেডিকেল কলেজ উঠে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। সে সময় নীলফামারী স্থানীয় সকল রাজনৈতিক দল তাদের সামর্থ্য অনুযায়ী আন্দোলন করে নীলফামারীতে মানববন্ধন করে এই মেডিকেল কলেজ বাস্তব রেখে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। এমনকি আমি নীলফামারী জেলা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমার আইনজীবীদের মধ্যে অনেককে সাথে করে নিয়ে ব্যানার সহ গিয়ে আমরা মানববন্ধনে শরীক হয়েছিলাম। আমাদেরকে কাউকে উদ্বুদ্ধ করতে হয়নি। এখানে বেশ কয়েকজন লাল অ্যাডভোকেট উপস্থিত আছেন, তারাও আমার সঙ্গে ছিলেন। আমি স্বাস্থ্যসেবা খাতের জন্য প্রথম যে বিষয়টিকে চিহ্নিত করবো সেটা দুর্নীতি। দুর্নীতি বন্ধ হলে পরে এই খাতে 50 থেকে 75% উন্নতি হবে। বাকি বিষয়গুলো ব্যবস্থাপনার উপর নির্ভর করবে। নীলফামারীতে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ একটা হসপিটাল হওয়ার কথা, যে হসপিটালের জন্য আমরা আন্দোলন করেছি। এখন দুর্নীতি হয় স্বাস্থ্য সেবা খাতে? যে অবশ্যই হয়, এখন তো ঔষধ পাওয়া যায়, এখন তো রেফার করা হয়। এটা এই ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত, এখানে কারা করে, স্থানীয় পর্যায়ে কারা করে? আমি ব্যক্তির নাম তো বলা ঠিক নয়, বলছি যে ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত তারা এই দুর্নীতি করেন। আচ্ছা, আর এখানে বাইরের কিছু ব্যক্তি সম্পৃক্ততা রয়েছে, ঠিকাদারি সম্পর্ক একটা রয়েছে। ইতিমধ্যে এনসিপির আমাদের ভাই বলেছেন যে জামাত বিএনপি, তো আমি এই প্রসঙ্গে ওনাকে জিজ্ঞেস করতে চাই, সবগুলো সেক্টরের ক্ষেত্রে আমি একই প্রশ্ন করব। ওই হসপিটালে যে ঠিকাদারের সম্পর্কটা আছে, কোন ঠিকাদারটা জামাত ইসলামী করেন একটু বললে ভালো হয়, বলেন। আর আমি খুব লক্ষ্য করেছি যে কোনো পর্যায়েই সিলেক্টিভ যে বিষয়গুলো আছে, যেখানে সিলেকশন হয়েছে, সেই বিষয়গুলোতে আমরা কোনো রাজনৈতিক দলকে বেশি প্রাধান্য পেতে দেখেছি। আর ইলেকশনের ক্ষেত্রে তারা বাদ দিয়ে অন্য আরেকজনকে প্রাধান্য পেতে দেখেছি। আচ্ছা, ঠিকাদারদের কেউ জামাতের নাই, কারা তারা? বিএনপির সব? তা বলবো না। এনসিপির কারা আছেন তা বলবো না। এটা ইতিমধ্যে আমাদের যারা আমরা কথা বলছি তাদের মধ্যে অনেকে বলেছেন। আমার কথা যেটা সেটা হলো যে এনসিপির ভাই বলেছেন যে জামাত বিএনপি করছে, তারা এখন সুবিধাগুলো পাচ্ছে। আমি এই জন্যই কথাটা বললাম যে জামাতের কি আছে একটু বলেন, আপনি আর কোন কোন সেক্টরে জামাতের কাকে পেয়ে পাইছেন আপনি, আর তারা সুবিধা নিচ্ছেন, একটু দয়া করে নামগুলো বলে দিলে ভালো হয়, যেহেতু অভিযোগ করছেন। আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ করলাম না, বরং আমি বলবো প্রচণ্ড স্বৈরাচারী একটা সরকার, মারাত্মক ভয়ঙ্কর স্বৈরাচারী সরকার, তার বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা সবাই মিলে একসাথে। ছাত্র দলের ছেলে আহত হয়েছে, ছাত্র শিবিরের ছেলে ঘাড়ে করে নিয়ে গিয়েছে, ছাত্র শিবিরের ছেলে আহত হয়েছে, ছাত্র দলের ছেলে ঘাড়ে করে নিয়ে গিয়েছে। সেখানে তো কোনো বিভেদ আমাদের মধ্যে ছিল না। এখন কেন দোষারোপ? আমাদের কথা হচ্ছে যেটা, সেটা আমরা এই বাংলাদেশকে একটা অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে চাই। আমাদের যে প্রশাসন রয়েছে, প্রশাসনকে আমরা কাজ করার জন্য এবং একই সাথে শাসন করার জন্য আমরা পাহারাদার হিসাবে থাকবো। আচ্ছা,
আমরা এই প্রসঙ্গে একটু ইসলামী আন্দোলন আপনার কাছ থেকে একটু শুনবো, মাইক্রোফোনটা যদি একটু তার হাতে দেন, তারপরে আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এই 5টা মৌলিক যে মানুষের চাহিদা, এই মৌলিক চাহিদাগুলো 53 বছরে কোনো সরকারও মানুষকে দিতে পারেনি। আজকে আমাদের 53 বছর পরে কেন এগুলো কথা বলতে হবে যে আমাদের স্বাস্থ্য খাত দুর্বল, আমার খাদ্য খাত দুর্বল, আমাদের শিক্ষা খাত দুর্বল, কেন বলতে হবে? 53 বছর যারা রাজনীতি করেছে এরা জনগণের জন্য রাজনীতি করেনি, এই দলগুলো নিজের জন্য রাজনীতি করেছে, তাদের নিজের আখের গুছাইছে। আপনি দেখেন 53 বছরে যারা রাজনীতি করছে তারা এখানে তারা মন্ত্রী ছিল, এমপি ছিল, যারা চেয়ারম্যান ছিল, উপজেলার চেয়ারম্যান ছিল, তাদের ইতিহাস আপনারা দেখেন, তাদের ছিল কি আর পরে এখন কি আছে। তাদের নিজের শুধু আখের গোছাইছে, জনগণের ভাগ্যের জন্য তারা কোনো চিন্তা করেনি। আজকে আপনি নিজেও একটা ছোট পদে ছিলেন, কাউন্সিলর ছিলেন। আমি কাউন্সিলর ছিলাম, আমার 2 বছর ছিল আমার বয়স, কাউন্সিলরের বয়স ছিল আমার 2 বছর। 2 বছরে 5 নম্বর ওয়ার্ডে আপনি এটা আপনি যেহেতু স্টার টিভি নিউজ, আপনি আমার এলাকা যান, আমার এলাকা যে দেখেন, আমার সম্বন্ধে বলেন, কি বলে জনগণ। আচ্ছা, মানুষের ব্যতিক্রম, আমরা ইসলামী আন্দোলন ব্যতিক্রম রাজনীতি করি, আমরা দেশ, মানবতা, জনগণের কল্যাণের রাজনীতি করি। আচ্ছা, আমরা ওই ভাগবাটোয়ার রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, আচ্ছা, হত্যা গুমের রাজনীতি আমরা করি না। আচ্ছা, আমরা একটু মানুষের কাছ থেকে প্রশ্ন নিতে চাই। এখানে যারা অডিয়েন্স উপস্থিত আছেন, আপনারা একটু হাত তুললে আমাদের মাইক্রোফোন আপনাদের কাছে নিয়ে যাবে। মতামত না, ছোট করে প্রশ্ন করবেন যাতে আমরা অনেক। আসসালামু আলাইকুম, স্টার নিউজকে ধন্যবাদ। আমি নীলফামারী সদর থেকে যে আগামীতে এমপি হবেন, আমাদের নীলফামারী শহর কালীতলা বাস স্টেশন থেকে শুরু করে আমাদের পুরাতন স্টেশন, এই কথাটা কিন্তু এনারা কেউ বলে নাই। আমাদের শহরে এখন আপনি 5 কিলোমিটার জোরে কোনো বাইক বা গাড়ি চালাতে পাবেন না। আমাদের একটা বাইপাস সড়ক নাই, এই সড়কটা ওনারা করবেন কিনা আমি রুবেল ভাই এবং লতিফ ভাইকে বলতে চাই, এরা আপনারা কিভাবে করবেন। আর একটা করছেন, আমাদের একটা খেলার কোনো ব্যবস্থা নেই, কোনো শিশু পার্ক নেই আমাদের নীলফামারীতে, এটা আপনারা করবেন কিনা। এই বাইপাস রোডের কথা আমাকে অনেকেই প্রশ্ন করেছে, যদি একটু আমি বলছি। আচ্ছা, নির্বাচনী যে যতটুকু দৌড়ঝাঁপ, এই দৌড়ঝাঁপে আমি যে বক্তব্যগুলো দিয়েছি সে প্রত্যেকটি জায়গায় আমি বলেছি যে নীলফামারী এমন একটা জেলা শহর যে জেলা শহরের সাথে অন্যান্য জেলা শহরের কোনো সরাসরি সংযুক্ত রাস্তা নাই। খুব আশ্চর্যের একটা বিষয়, নীলফামারী একমাত্র জেলা শহর যে জেলা শহরে ডিভাইডার সহ কোনো রাস্তা নাই। যে নীলফামারী একমাত্র জেলা শহর যে জেলা শহরে পকেট একটা জেলা শহর হিসাবে বাংলাদেশে পরিণত হয়ে আসছে। আমার প্রতিশ্রুতি হচ্ছে জয়গঞ্জ এবং ঝাড়বাড়ি এই এলাকায় যেখানে একটা ব্রিজ নির্মাণ করা গেলে, এই ব্রিজ দিয়ে যদি একটা হাইওয়ে করা যায় তাহলে ঠাকুরগাঁর সঙ্গে একটা সর্বনিম্ন দূরত্ব নীলফামারী জেলা শহরের সৃষ্টি হবে। এই দূরত্ব দাঁড়াবে মাত্র 42 কিলোমিটার এবং নীলফামারী থেকে সরাসরি তারাগঞ্জে গিয়ে যদি এই রাস্তা সংযুক্ত করা যায় তাহলে পঞ্চগড় এবং ঠাকুরগাঁ এই 2 জেলা নীলফামারীর উপর দিয়ে রংপুর এবং ঢাকায় যাতায়াত করবে। সুতরাং এরকম একটা ন্যাশনাল হাইওয়ে যদি করা যায় তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত নীলফামারীর উন্নয়নের জন্য অত্যন্ত কার্যকরী হবে। আচ্ছা, দ্বিতীয় যেটা কথা সেটা হলো নীলফামারীতে যে একটা বাইপাস করা হয়েছে, এই বাইপাসটা করা হয়েছে অসংখ্য বাক্স সহ সম্বলিত একটা বাইপাস এবং রাস্তার মানও ভালো না এবং অত্যন্ত ন্যারো একটা বাইপাস। এই বাইপাসটা সত্যিকার অর্থে কোনো বাইপাস নয়। নীলফামারীতে আমার পরিকল্পনা হচ্ছে যে নীলফামারী জেলা শহরের 2 পাশ দিয়ে একটা রিং রোড তৈরি করে নীলফামারী শহরকে যানজট মুক্ত করার চেষ্টা করব। আচ্ছা, এই প্রতিশ্রুতি আমি ব্যক্ত করছি সুযোগ পেলেই। আচ্ছা, ধন্যবাদ ভাই। যে কথাটা আগে বলে তারপর এই কথাটা বলে নিই যে আমরা কিন্তু শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতের কথা বলছেন। বাংলাদেশের সৃষ্টির পর থেকে বাংলাদেশের শিক্ষা খাতে কিন্তু আমরা এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা আমূল পরিবর্তন করে দিয়েছে। আপনারা সারা বাংলাদেশের মানুষ এটা অকপটে স্বীকার করবে। স্বাস্থ্য খাতেও কিন্তু সেমভাবে আমরা কাজ করছিলাম। কাজ করার সুযোগ আমরা কতটুকু পেয়েছি, আমরা জনগণের সারা বাংলাদেশের জনগণের বৃহৎ শক্তিতে আমরা পরিণত হয়েছি। আমাদের উপর বেশি অত্যাচারিত হয়েছে, আমরা বেশি শক্তিতে পরিণত হয়েছি। আমরা এই শক্তিকে কাজে লাগাতে চাই দেশের কাজে। আজকে নীলফামারীর কথা বলছে যে নীলফামারীতে নিয়ে আমরা নীলফামারীতে নিয়ে অনেক মেগা চিন্তা আমাদের মধ্যে আছে আধুনিক নীলফামারী করার জন্য। বাইপাস সড়ক এটা সময় চাহিদা। আমরা কিন্তু এই 17 বছরে এই একটা সরকার ছিল দানব সরকার, তারা কিন্তু অনেক প্রজেক্ট আসে, সেই প্রজেক্টের কাজগুলো করেনি। দেখা গেছে যে আমাদের একটা রাস্তার কাজ শহরের মধ্যে দিয়ে সেই কাজটাই কিন্তু 4 লেনের হওয়ার কথা ছিল বা 2 লেনের ঠিক মতো সেই কাজটাই কিন্তু দেখা যাচ্ছে মাঝখানে গিয়ে আবার হয়নি।
এই হয়নি বলতে আমাদের মধ্যেই কাজ করা হয়নি। সেই সময়কার যারা দানবগিরি করছে তারা কিন্তু পারেনি। আমরা জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা দিয়েছি আপনাদের কাজ করার জন্য। আমরা নীলফামারী কাজ করতে চাই, আমি নীলফামারীতে ইশতেহারের মাধ্যমে কাজ করবো ইনশাল্লাহ, আপনাদের কথা দিচ্ছি। ধন্যবাদ। আমরা ছোট ছোট করে প্রশ্ন এবং ছোট ছোট করে উত্তর। আমার প্রশ্ন হচ্ছে জামাত এবং বিএনপির যে দুইজন আছেন আলোচক তাদের কাছে, এই যে জুলাই যোদ্ধা যারা আহত এবং শহীদ পরিবার আছে, আপনারা যদি নির্বাচিত হন এনাদেরকে নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি? এবং আপনার ঐক্যমত কমিশনের জুলাই সনদ নিয়ে আপনাদের কথা বলতে দেখা যায় না কেন? আর ছোট্ট একটি প্রশ্ন করব রুবেল ভাইয়ের কাছে, যে 5 তারিখের পরে বিএনপি যদি দুর্নীতি না করে আপনি কেন বিগত জেলা বিএনপির কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছিলেন? আচ্ছা, সবশেষ প্রশ্ন দিয়ে দিই। ধন্যবাদ। বিএনপি আপনার কথার মাধ্যমে আমি খুব খুশি হয়েছি যে বিএনপি সবসময় প্রতিবাদকারী একটা দল। সামান্যতম অন্যায় হলে সেই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ আমাকে রুবেলকে সামনের কাতারে যেভাবে পাইছেন, ইনশাল্লাহ জনগণের মাধ্যমে আমাকে নির্বাচিত করুন, আমি যে কোনো প্রতিবাদে ইনশাল্লাহ প্রতিবাদ করে সেটা সুফল আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেব, এটা অঙ্গীকার করছি। আচ্ছা, আর জুলাই আহত এবং জুলাই সনদ নিয়ে আমাদের ওটা কেন্দ্রীয় আলোচনা, আমরা এটা করতে চাই না। ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে আমরা স্থানীয়ভাবে জুলাই সনদ নিয়ে আমাদের কাজ করার কিছু নাই, আমাদের মতামত নেওয়ার কিছু আছে। আমরা চাই এই জুলাই সনদকে সকলেই যারা পাওয়ার যোগ্য তারা সকলেই যেন এটা পাইতে পারে। আমার মনে হয় এটা কেন্দ্রীয় পর্যায়ের আলোচনা, এটা নিয়ে প্রচুর আলোচনা হয়। পরের প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। এখানে বিশেষ করে যে বৈষম্য নিয়ে কথা হয়েছিল, এখানে আমাদের 4 জন প্রতিনিধি আছে। আমি নিজেই বৈষম্যর শিকার। আমি যদিও বা ইসলামী আন্দোলন করি, আমি কয়েকদিন আগে জেলা পরিষদে গিয়েছিলাম আমাদের গ্রামের একটা ছোট্ট মসজিদের বরাদ্দর ব্যাপারে। তো আমাকে ওখানে স্পষ্ট ভাষায় বলে দিল যে ভাই আপনি বরাদ্দ পাবেন, তবে জামাত বিএনপির যে ঠেলাঠেলি আপনি পাবেন কি না জানি না, এর ফাঁক দিয়ে যদি কিছু বের করে নিতে পারি তো ইনশাল্লাহ আপনাকে দেব। তো এই বৈষম্যটা এখনো কেন? যে বৈষম্যর জন্য ছাত্ররা জনতারা জীবন দিল, আপনার প্রশ্ন এটা এখনো কেন থাকবে? জি, আপনি যদি এর উত্তর দেন। ওই কর্মকর্তা কেন এই কথা বলেছেন আমি বলতে পারবো না, তবে দেখা দরকার যে কয়টা মসজিদ জামাত ইসলামী পাইলো আর কয়টা মসজিদ বিএনপি পাইলো, একটু দেখা দরকার। আর আপনি কেন পেলেন না এই বিষয়টা নিয়ে আপনি তাকে প্রতিবাদ করতে পারতেন। আপনি একটা স্বাধীন বাংলাদেশের একটা স্বাধীন দলের প্রতিনিধি, আপনি প্রতিবাদ করতে পারতেন, করা উচিত ছিল। এবং অ্যাটলিস্ট আমি বলবো যে যাদেরকে দোষারোপ করে উনি কথাটা বললেন তাদেরকে জানানো উচিত ছিল যে আপনাদের কথা বলছে কেন এই অবস্থাটা হয়, আমরা চেষ্টা করতাম। আচ্ছা, আমার অভিযোগ হচ্ছে যে নাকুম দিন হুকুম মলিয়া দিন। আমরা এখন দেখতেছি মসজিদে যদি রাজনীতি করতে না দেওয়া না হয়, কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না, এরকম বক্তব্য আসতেছে। আমার প্রশ্ন, আগামীর ইসলাম আমরা কি মদিনার ইসলামে থাকবো না মওদুদির ইসলামে যাব? কার কাছে প্রশ্ন? জামাতি ইসলামের কাছে। আচ্ছা, তারপরে আমি চলে যাচ্ছি ইসলামী আন্দোলন। ওনার নায়েবে আমির দুনিয়া ভাইরাল আছে, উনি বলতেছে যে কোরআন দিয়ে কিছু হবে না, কোরআনে শুভঙ্করের ফাঁকি। স্বয়ং আল্লাহ তাআলা বলছে কোরআন একটি নির্ভুল। আমি যদি মুসলিম হয়ে থাকি আমি 100% বিশ্বাস করব যে কোরআন নির্ভুল। জি, তার কাছে উনি ওটার উত্তর দিবে। তারপরে আমি এনসিপি ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই। আপনার তো অনেক প্রশ্ন। জি, এই দুইটাই থাক আপাতত। একটু বলি। আচ্ছা, আমি এনসিপির কাছে প্রশ্ন করতে চাই, আপনারা তরুণ রাজনীতি করেন, আপনাদের কাছে অনেক কিছু চাওয়া পাওয়ার আছে, আপনাদের অনেক কিছু শেখারও আছে। আপনাদের সার্জিজ আলম গতকালকে পঞ্চগড়ে কারেন্ট চলে গেছে বলে উনি বলছে কলিজা ছেড়ে মাটিতে পুঁতে রাখবো। এটা কি মবের বাংলাদেশ হবে? তারপরে আমি আমার বিএনপির ভাইয়ের কাছে বলতে চাই, আবার সবার কাছে প্রশ্ন। জি, আপনি যদি নির্বাচিত হতে পারেন, নীলফামারীতে একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান দিয়েন যেখানে আমার সন্তানরা লেখাপড়া করবে। আচ্ছা, আমাকে একটি ভালো একটি হাসপাতাল দিবেন, কার্যকরী হাসপাতাল দিবেন যেখানে আমরা চিকিৎসা নিয়ে বেঁচে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ছোট করে যদি একটু উত্তর দেন। জামাত ইসলামী রাজনৈতিক দল। জামাত বলে যে আমরা যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু যে সমস্ত রাজনৈতিক দল
ইসলাম প্রতিষ্ঠার কথা বলে না, কিন্তু নির্বাচনের সময় ব্যবহার করে। তারা মূলত ধর্ম নিয়ে রাজনীতি করে। সুতরাং আপনার এই অভিযোগটা জামাত ইসলামের ব্যাপারে হয় না, সঠিক নয়। আচ্ছা, ছোট করে আপনার কাছে যে প্রশ্ন ছিল, যে ফজল করিমের চরিত্র সম্বন্ধে আমার ধারণা থাকতে হবে। ফজল করিম কি চরিত্রের লোক? আমরা যেটা এই ফেসবুকে দেখতেছি, ফেসবুক তো আসলে এটা অরিজিনাল কোনো খবর দেয় না, এরা ম্যাক্সিমামই এডিট করে করে খবর দেয়। এখন যদি ইসলামী আন্দোলন নায়েবে আমির এই কথা বলেছে যে কোরআন সুন্নাহর আলোকে ইসলাম করতে হবে, শুধু কোরআন দিয়ে ইসলাম হয় না, এটা বাস্তব সত্যি, এটা অস্বীকার করা যাবে না। আপনি কোরআন থেকে তো আপনি নামাজ কিভাবে পড়বেন এটা তো কোরআনে উল্লেখ নাই। আচ্ছা, এটা সুন্নাতে আছে। আচ্ছা, এটা এখন এই কথা বলতে যে এখন যদি আপনি এডিট করিয়া বিভিন্ন প্রোপাগান্ডাও ছড়ান, এটা দুঃখজনক। আচ্ছা, আমাদের ইসলামী আন্দোলনের, বিশেষ করে সারা বাংলাদেশে যত ইসলামিক দল আছে, ইসলামী আন্দোলনের মতো সহি ইসলাম কেউ করে না। আচ্ছা, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আচ্ছা, ঠিক আছে, ছোট করে প্রশ্ন উত্তর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন আমাকে অনেকে জিজ্ঞেস করতো তোমার বাড়ি কোথায়? আমি বলতাম যে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের দুবাইয়ে। দুবাই বলতে আমি নীলফামারীকে বুঝাইতাম। সেরকম একটা স্বপ্ন আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় সেটা আমরা বাস্তবায়ন করব। সেই এমন কোনো সুযোগ সুবিধা নাই যে আমাদের নীলফামারীতে পাওয়া যায় না, এমন কোনো জিনিস নাই। আমরা আরব আমিরাতের চেয়েও আমরা দুবাই নামটা বেশি জানি। তাহলে ইনশাল্লাহ আমরা একদিন নীলফামারীকে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান এবং বিনোদনের মাধ্যমে এমন একটা জায়গায় নিয়ে যাব যেন পৃথিবীর বুকে নীলফামারী নামটা বাংলাদেশের মতো করে ফুটে ওঠে। ধন্যবাদ। আচ্ছা, একদম শেষ প্রশ্ন নির্দিষ্ট করে প্রশ্ন করতে চাই বিএনপি এবং জামাতকে। এই জন্যই দেশ স্বাধীনের 54 বছরে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি জামাত যৌথভাবে ক্ষমতায় এসেছে। প্রশ্ন হচ্ছে 54 বছরে দুটি দল ক্ষমতায় থাকার পরেও ভারতের সঙ্গে আমরা তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করতে ব্যর্থ হয়েছে দুটি দল। প্রশ্ন হচ্ছে আগামী বছরগুলোতে, আগামী নির্বাচনে যে কোনো একটা দল ক্ষমতায় আসলে এই আমাদের তিস্তা সহ অভিন্ন 54 পানির ন্যায্য হিস্সা পাবো, এইটাকে রাজনীতি করার খাতিরে তাদের রাজনৈতিক কথাবার্তা, নাকি সত্যিকার অর্থেই তিস্তার সহ সারা দেশের মানুষ তিস্তা সহ অভিন্ন নদীর চুক্তি সহ? আচ্ছা, প্রশ্ন পেয়েছি, এই বিষয়ে আমাদের আগেই আলোচনা আছে, তবুও 10 সেকেন্ডে যদি একটু বলেন। জি, আমি বলতে চাই যে আপনি 54 বছরে জামাত ইসলামী কখনো ক্ষমতায় ছিল না, আর দুটি নয় 3টি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। আর বর্তমানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আছে, সেখানে আপনিও আছেন, সবাই আছি আমরা। এখন আমার কথা হচ্ছে যে আমরা সুনির্দিষ্টভাবে আমি আমার বক্তব্যে উল্লেখ করেছি যে তিস্তার ইস্যুটা যতটা জাতীয় তার থেকে বেশি আন্তর্জাতিকভাবে এটা সমাধানটা সবচেয়ে বেশি উপযোগী হবে বলে আমি মনে করি। জামাত ইসলামী ক্ষমতা আসলে পরে তিস্তার ইস্যুর সমাধান করা হবে অবশ্যই, ইনশাআল্লাহ। একটু ছোট করে। আমরা ইতিমধ্যে তিস্তা নিয়ে কথা বলেছি। আমাদের তিস্তা নিয়ে উনি যেটা বলছে যে আমরা প্রতিশ্রুতি না, আমরা কাজ করতে অভ্যস্ত। তিস্তা নিয়ে আমরা কাজ করছি। আমরা আন্দোলনের মাধ্যমে তিস্তার হিস্সা ভারতকে জানিয়ে দিয়েছি। আমরা তো ক্ষমতায়, যে যিনি বলল যে ক্ষমতায় ছিল, আমরা অবশ্যই ক্ষমতায় ছিলাম। আমরা আমাদের ক্ষমতার সময় আমরা আমাদের হিস্সা নিয়ে প্রতিবারেই আমরা আমাদের হিস্সা নিয়ে, ন্যায্যতা নিয়ে আমরা কথা বলেছি, কাজ করেছি। এখন আমরা এটা সুষ্ঠুভাবে, সঠিকভাবে আমরা আমাদের বাংলাদেশকে নিয়েই কাজ করতে চাই। 10 সেকেন্ডে ছোট্ট করে, আমাদের কিন্তু প্রশ্ন আর নেই। আচ্ছা, এখানে আপনারা যারা এখানে বসে আছেন আমাদের নীলফামারীর প্রতিনিধিরা, তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে এখানে অনেকেই বলছেন যে আমরা নীলফামারীতে এটা করব, ওটা করব, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা যে 54 বছরে আমাদের কিন্তু নীলফামারীর একটা কিন্তু অপবাদ আছে যে আমরা মঙ্গা কবিত এলাকার লোক, আমরা বাইরের দেশের লোক। তা আমার কাছে যেটা মনে হয়, বা আমি বারবার যেটা মনে করেছি যে এই নীলফামারী মানুষকে আমরা কিভাবে বাঁচাবো। বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের এই নীলফামারীতে অনেক কিছু এসেছে, কিন্তু আমরা এটা একত্রিতভাবে এটা ধরে নিতে পারি নাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের এই যে ইপিজেড, আমার দুঃখ এটা যে সেই ইপিজেডের নাম উত্তরা ইপিজেড, যেটা আমার নীলফামারী মানুষকে কষ্ট দেয়। যে নীলফামারীতে আপনি দেখবেন যে দারোয়ান টেস্ট চলবে। আমি কেন বলছি, আমি প্রশ্ন করছি এই কারণে যে এনারা যদি নির্বাচিত হন তাহলে কি আমার নীলফামারীর মানুষের
মান সম্মানটা রাখবেন? আমরা আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কিন্তু 31 দফার মাধ্যমে আমাদের নীলফামারীর সমস্যাও সমাধান করে দিয়েছেন। ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে, আপনাদের ভোটের মাধ্যমে মহান সংসদে গিয়ে তার কাছ থেকে আমরা কাজ নিয়ে নীলফামারী, আধুনিক নীলফামারী গড়ার কাজে আমরা বাস্তবায়ন করব। আমি আশাবাদী, আমি আপনাদের হয়ে কাজ করতে চাই, শতভাগ নিশ্চয়তা দিতে চাই। ধন্যবাদ। আমরা আসলে নীলফামারীর এই অধিকার, আগামী দিন, এগুলো নিয়েই পুরো আলোচনাটাই আসলে তাই ছিল। আমরা কিন্তু কেন্দ্রের রাজনীতি নিয়ে আলোচনা করি নাই, করতেও দেই নাই। 10 সেকেন্ডে কিছু বলবেন? নীলফামারীতে যে ইপিজেড রয়েছে আমি স্বীকার করি এটা রাজনৈতিক মারপ্যাচের কারণে হয়েছে। আমি একটা কথা বলেছি, বিভিন্ন বক্তব্যে বলেছি, নীলফামারী ইপিজেডে যে সমস্ত প্ল্যান রয়েছে এই প্ল্যানগুলো একটাও নীলফামারী থেকে কোনো কাঁচামাল সংগ্রহ করতে হয় না, সবগুলো কাঁচামাল আসে বাইরে থেকে। নীলফামারীতে কাঁচামাল সংগ্রহ করতে হয় এমন ধরনের যদি ইন্ডাস্ট্রি সেখানে স্থাপন করা যায়, নীলফামারীতে কর্মসংস্থান বাড়বে এবং ব্যাপক হারে আমাদের কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। জি। দ্বিতীয় যেটা কথা সেটা হলো যে আমি আমার কথা শুরুতেই বলেছি, বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ করা যায়, বাংলাদেশের সম্পদ বেড়ে যাবে, আমরা প্রত্যেকটা উন্নয়ন কাজ করতে পারবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, আশা পোষণ করে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামীর কোনো বিকল্প নাই। এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের নীলফামারী মানুষের অনেক মানুষ ঢাকায় রিক্সা চালায়, তাই না? আমরা এটা ইনশাআল্লাহ আমরা এটা পরিবর্তন করব। এটা পরিবর্তন করার সুযোগ আমাদের আছে। আমাদের যারা বেকার থাকে নীলফামারীতে কর্মসংস্থান হবে। আমাদের সৈয়দপুরের শিল্পের বিপ্লব ঘটবে। সৈয়দপুর হবে উত্তরাঞ্চলের শিল্পের হাব, হবে সৈয়দপুর। সেই সৈয়দপুরে ইনশাআল্লাহ সেই সৈয়দপুরের বিজনেস আমরা বিভিন্ন উপজেলায় বৃদ্ধি করব এবং আমাদের এইখানকার তরুণদেরকে বাইরে যে কোনো ধরনের কাজ করতে হবে না, এখানে কর্মসংস্থান হবে। ছোট করে লাস্ট একটা প্রশ্ন, সেটার উত্তরটা আপনি দিতে পারবেন। প্রশ্ন হচ্ছে স্থানীয় প্রশাসনে বিএনপি এবং এনসিপির প্রভাবটা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে। আমি সেই দৃষ্টিকোণ থেকে মনে করব আগামীকাল থেকে এই 4টা দলের প্রতিনিধি এখানে রয়েছেন, এই নীলফামারী, স্বাস্থ্য, চিকিৎসা, তারপর হচ্ছে যে বিভিন্ন যে করাপশন দুর্নীতিগুলো আছে, এগুলো রোধের ক্ষেত্রে আপনারা আগামীকাল থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন কিনা, এটা আমি আমার 4 জনের কাছে আমার প্রশ্ন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এখানে 4 জন যে প্রতিনিধি আছি, ইনশাআল্লাহ আপনার কথার উপর আমরা আগামীকালকে থেকেই ঐক্যবদ্ধভাবে আমরা নীলফামারী উন্নয়নের কাজ করব। আচ্ছা, ইনশাআল্লাহ। আওয়ামী লীগ পরবর্তী যুগে সকল রাজনৈতিক দল দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্বের বিরুদ্ধে একসঙ্গে রাজপথে থাকবে। সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে জনগণের পাশে থেকে আমরা একসঙ্গে লড়াই করব ইনশাআল্লাহ। যে আমি আগেই বলেছি যে আমরা পারস্পরিক সহযোগিতায় আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি। আমরা আবারও এই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে সকল দলের যথাযথ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে চাই, দুর্নীতিমুক্ত করতে চাই। আমরা সবার সহজেই এটা করতে চাই। ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলে একমত হয়ে কাজ করতে চাই। আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা শুধুমাত্র রাজনৈতিক দলের দিকে আঙ্গুল তুলবেন সেটা হবে না, আপনাদের নিজেদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। কোনো মব সৃষ্টি করা যাবে না, মব সৃষ্টি থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমাদের সকলের ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশ ইনশাল্লাহ 31 দফার বাংলাদেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে। এই আহ্বান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় করে, সামনের দিকে করে। আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করব। যেই আলোচনা এতক্ষণ আমরা শুনলাম, এবং লাস্ট প্রশ্নের আগের প্রশ্নটা ছিল আসলে যে আপনারা একতাবদ্ধ হয়ে কাজ করবেন কিনা। আমি মনে করিয়ে দিতে চাই যে প্রতিশ্রুতি আপনারা এই মানুষদের কাছ থেকে শুনলেন, আমার মনে হয় এই নীলফামারী আসলে একতাবদ্ধ হয়েই কাজ করবে এবং সামনের দিনের নীলফামারী এখানে আমরা আবার আসবো, আবার এসে ওই ভাই যেটা বলছেন দুবাইয়ের মতো নীলফামারী আমরা ভবিষ্যতে দেখব। সবার জন্য অনেক শুভকামনা, আপনারা যারা সময় দিয়েছেন সবার জন্য অসংখ্য ধন্যবাদ।